সালাম আলাইকুম। উত্তরার মাইলস্টোন কলেজের ঘটনা নিহত প্রত্যেকটি পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আল্লাহর কাছে দোয়া করছি তারা যেন তাদের জীবনের যাবতীয় গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন। ছোট ছোট নিষ্পাপ বাচ্চা তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন। কিন্তু সারা বাংলাদেশের মানুষের মধ্যে এখন একটা জিনিস, সেটা হচ্ছে জাস্টিস। এটা কি নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড? আসলে ঘটনার প্রেক্ষাপটে যেতে হলে আমি গতকালকে আমার লাস্ট ভিডিওতে বলেছিলাম যে এই ঘটনার পেছনে মূল খলনায়ক তারা। এই অকেজো লক্কর ঝক্কর লোহার বিমানগুলো যেগুলো সারা পৃথিবীর উন্নত বিশ্বে, পাশের দেশ ভারতেও, ইভেন মিয়ানমারেও বিলুপ্ত প্রায় একটা যুদ্ধ বিমান, সেইটা কেন বাংলাদেশ ক্রয় করছে? আর এই ক্রয়ের পিছনে দুর্নীতির কি কোনো গল্প আছে? এই মুহূর্তে এই ঘটনায় নাম উঠে এসেছে আওয়ামী লীগ সরকারের খুবই প্রতাপশালী একজন ব্যক্তিত্ব, যিনি শেখ হাসিনার সরকারের প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিল, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিকের নাম। দর্শক, বিমান বাহিনীতে বহু বছরের পুরনো বিমান ব্যবহার করায় জনগণের মধ্যে যখন ক্ষোভ উগরে উঠেছে, তখন ইনভেস্টিগেশন বলছে যে এই F7 যুদ্ধ বিমানগুলো আপনার বেসিক্যালি কে ক্রয় করেছে, কিভাবে ক্রয় করেছে, আসুন দেখি। শেখ হাসিনার সরকারের খুবই ঘনিষ্ঠ আত্মীয় ছিলেন এই জনাব তারেক সিদ্দিক। ক্ষমতায় থাকাকালীন তার বিরুদ্ধে মুখ খোলার মতন কারো সাহস না থাকলেও এখন এই বিমান দুর্ঘটনার পর নানান তথ্যপাত্য বের হয়ে এসেছে। তারিক আহমেদ সিদ্দিকী প্রতিরক্ষা খাতের যে সকল ক্রয়গুলো ছিল, বিশেষ করে বিমান বাহিনীর সরঞ্জাম ক্রয়ে ব্যাপক প্রভাব বিস্তার করত এবং কমিশন বাণিজ্য থেকে কয়েক হাজার কোটি টাকাও হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। 1996 সালের পর MiG-29 এবং ফ্রিগেট BNS বঙ্গবন্ধু ক্রয় সংক্রান্ত দুর্নীতির বিষয়ে দুদকে তৎকালীন প্রেক্ষাপটে মামলা হয়েছিল। শেখ হাসিনার সাথে তারেক সিদ্দিকীও আসামি ছিলেন সেখানে। তবে 2009 সালে ক্ষমতায় আসার পর এই মামলাগুলো নিষ্পত্তি করে দেওয়া হয় বলে অভিযোগ আছে। তার বিরুদ্ধে বিমানবন্দরের উন্নয়ন প্রকল্প এছাড়াও বিভিন্ন খাতে বেশ কিছু মামলা রয়েছে। আর এই যে বিমানগুলো ক্রয় করা হয়েছে, এটার পিছনে এই মুহূর্তে যতটুকু আমরা দেখছি তথ্যপাত্য, যে 20 থেকে 30 বছর আগে রিসাইক্লিং করার জন্য যে F7 যুদ্ধ বিমানগুলো কারখানায় পাঠিয়ে দেওয়া হয়েছে, সেগুলো আমাদের সরকার ক্রয় করেছে। তবে ক্রয়ের এই তালিকা এক ধাপে হয়নি, বেশ কয়েক ধাপে কিন্তু বেশ কয়েকটি সরকারের আমলে এগুলা কানেক্টেড হয়েছে। এখন বাংলাদেশের প্রেক্ষাপটে যে সরকার ক্ষমতায় না থাকে, তার বিরুদ্ধে, তাদের মন্ত্রীদের বিরুদ্ধে অথবা সেই সরকারের সাথে প্রভাবশালী সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে অভিযোগের আওতায় আনা খুবই সহজ। কিন্তু বিষয় হচ্ছে এগুলোর দায়ভার আদৌ কি শুধুমাত্র একজন ব্যক্তি বা একটা গোষ্ঠীর উপর কানেক্টেড, নাকি পুরো সিস্টেম কানেক্টেড? তারিক সিদ্দিকী কি নিজের পকেটে ক্যাশ টাকা নিয়ে বিদেশ থেকে গিয়ে প্লেনগুলো কিনছিল বা যুদ্ধ বিমানগুলো কিনছিল, বা বিভিন্ন যে সেক্টরে দুর্নীতির অভিযোগ আছে, নাকি পুরো সিস্টেম এর সাথে কানেক্টেড হয়েছে, সরকারগুলো কানেক্টেড হয়েছে? দেখেন, সরকার নিয়ে কথা বললে সরকার বিরোধী ট্যাগ দিতে সময় লাগে না। আমরা শুধু এতটুকু বলতে চাই যে এই F7 যুদ্ধ বিমান দিয়ে এ যাবৎকালীন প্রায় 8 জন পাইলট জীবন দিয়েছে। আর কত পাইলটের জীবন গেলে, আর কত এই কোমলমতি শিশুদের জীবন গেলে, কর্তৃপক্ষ যারা এগুলো দেখেন, শোনেন, বিচার বিভাগ বা বিচার যাচাই বাছাই করেন, তাদের ঘুম ভাঙবে। আমার মনে হয় আমাদের এই সেক্টরগুলোতে যে লক্কর ঝক্কর টাইপের বিমান অথবা আরো বিভিন্ন খাতে হতে পারে, যুদ্ধ জাহাজ হতে পারে, মিসাইল, আরো বিভিন্ন ইস্যুতে যে জিনিসগুলো আছে, এগুলোকে আরেকবার ক্রস চেকের সময় এসেছে। আল্লাহ প্রত্যেকটি পরিবারকে সুখ সইবার তৌফিক দান করুক। ভালো থাকুক। মানে কেমনে জানি আমেরিকা আসলে এই জিনিসগুলো আগে থেকে অনুধাবন করে? তাহলে বুঝতে হবে যে তারা গোয়েন্দা বা প্রযুক্তিকে এমন ভাবে কাজে লাগাইছে। আমার ধারণা যে এই যে ধরনের স্টারলিংক অথবা আমরা যেই ফোন কোম্পানিগুলো, গ্রামীণ, এয়ারটেল, একটা যাই বলেন, এগুলো তো মেইনলি বিদেশিদের ব্যবসা। আবার এই মহাকাশকে মানে প্রযুক্তির দিক থেকে যত স্যাটেলাইট বা আমরা যে ফোনে কথা বলি, এগুলো তো ওভার দ্য স্যাটেলাইটের মাধ্যমে চলে, বা ধরেন প্রযুক্তিকে ব্যবহার করে চলে, তরঙ্গকে ব্যবহার করে চলে। আর এগুলোর উপর কন্ট্রোলিং নিয়েছে আমেরিকা, যার কারণে পৃথিবীর যে কোনো দেশে যে কোনো ঘটনা ঘটার আগে আমেরিকানরা আপনার রিপোর্ট করা শুরু করে সামহাউ ভেতর থেকে, অথবা এই প্রযুক্তিকে কাজে লাগাই সম্ভবত কে কোন ফোনে কোন কথা কয়, এটারে ট্রেস করার সামহাউ একটা কিছু তো আছে। তবে বাংলাদেশের জন্য দুঃসংবাদ, বাংলাদেশে অবস্থানরত আমেরিকান নাগরিকদেরকে বিশেষ সতর্কবার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস, এবং কি যারা আগামী দিনে বাংলাদেশে আসবেন আমেরিকান নাগরিক, তাদের জন্য সতর্কবার্তা। এর আগেও একটা সতর্কবার্তা দিয়েছিল, এরপরে কিন্তু 32 ভাঙচুর হয়ে গেছিল। খেয়াল আছে তো? আমেরিকানদের একটা দিছিল যে বড় ধরনের একটা ঘটনা ঘটবে। তো আমরা দেখছি যে গতকালকে হঠাৎ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মার্কিন অ্যাম্বাসির যে পেজ আছে আমেরিকার দূতাবাসের, সেই পেজে একটা পোস্ট দেওয়া হয়েছে। সেই পোস্টে আপনার তারা লিখেছে যে বাংলাদেশ জুড়ে বিক্ষোভের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় মার্কিন নাগরিকদেরকে সতর্ক থাকতে নির্দেশনা দিয়েছে আপনার কি বলা হয়েছে আমেরিকার দূতাবাস। এতে বলা হয়েছে মার্কিন নাগরিকদের মনে রাখা উচিত যে শান্তিপূর্ণ বিক্ষোভ সংঘাতে পরিণত হতে পারে। এই মুহূর্তে যেগুলো চলছে শান্তিপূর্ণ বিক্ষোভ, গতকালকে ঢাকাতে ছাত্রদলের সম্ভবত সারা বাংলাদেশ থেকে যে প্রোগ্রাম ছিল, তারুণ্যের সমাবেশ, তো এটা শান্তিপূর্ণ হয়েছে। বাট আমেরিকা বলছে যে খুব কম জ্ঞাতসারেই তা ঘটতে পারে, মানে যে কোনো একটা বড় বিক্ষোভ দানা বাঁধতেছে, যে কোনো সময় এটা সামনে আসবে। তাই নাগরিকদের বিক্ষোভ এড়িয়ে চলা উচিত এবং যে কোনো বৃহৎ সমাবেশের আশেপাশে সতর্কতা অবলম্বন করা উচিত। 3টি পরামর্শ তারা দিয়েছে।
নাম্বার 1, ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা করুন। প্রত্যেক নাগরিককে বলা হয়েছে আমেরিকার। নাম্বার 2, স্থানীয় অনুষ্ঠান সহ আপনার আশেপাশের পরিবেশ সম্পর্কে সচেতন থাকুন। তারপর হচ্ছে আমরা যদি দেখি নাম্বার 3 হচ্ছে যে কোনো পরিস্থিতিতে যে কোনো সিদ্ধান্ত বা যে কোনো জিনিস নিতে দূতাবাসের সাথে যোগাযোগ করার জন্য, বিপদ আপদ হলে সরাসরি যোগাযোগ রাখার জন্য বলা হয়েছে। এখন কি ঘটতে যাচ্ছে বাংলাদেশে? এই মুহূর্তে বিএনপির সাথে আমাদের অন্তর্বর্তী সরকার বা ইন্টারিমের যে বিভাজন নির্বাচনকে কেন্দ্র করে মেয়র ইশরাকের যেই মেয়র পদ সম্ভবত এটা পাইতে যাচ্ছে না, কারণ প্রধান বিচারপতির একটা বক্তব্য সামনে আসছে, জানি না এটা কতটুকু সত্য। তিনি বলছিলেন যে নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন ইস্যুটা কিছুটা রহস্যজনক। তো তার মানে প্রধান বিচারপতি যখন এই ধরনের কথা বলেন তো বুঝতে হবে যে সামহাউ এখানে অনেক কিছু হতে পারে, মেয়র হিসাবে তার শপথ আটকে যেতে পারে। এছাড়া নির্বাচন ইস্যুতে সরকার এবং বিএনপির যে একরোখা দুই দলের সিদ্ধান্ত, ঈদের পরে বড় সমাবেশ এবং ডক্টর ইউনূসের আন্তর্জাতিক অঙ্গনে গিয়েও বিএনপিকে মোটামুটি তিনি লাইট করে দিয়ে আসছেন। তবে এটা অন্ধকারের লাইট যে একটি দলই শুধু নির্বাচন চাচ্ছে। বাংলাদেশে রেজিস্টার্ড প্রায় 42টা না 45টা দল আছে, অন্য কেউ আর নির্বাচন চাচ্ছে না। তো সংস্কারের পথে বিএনপি বাধা তৈরি করতেছে, এরকম অনেক বক্তব্য কিন্তু ঘুরিয়ে পেয়েছে সরকারের পক্ষ থেকে আসছে। আর তারেক রহমান বলছেন যে চাইলে ডিসেম্বরের আগেই নির্বাচন হওয়া সম্ভব। সো ওয়াই লেট? এই ইস্যুগুলোতে স্বাভাবিক যে কোনো একটা ঝামেলা পাকাইতে পারে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, তারাও তাদের রাজনৈতিক পরিকল্পনা এখানে অ্যাডপ্ট করবে, ইমপ্লিমেন্ট করবে। সো এগুলো সম্ভবত আমেরিকা নোটে নিচ্ছে। যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে এমনটাই আশঙ্কা করছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেখা যাক কি হয়। আপনারাও সাবধানে থাকবেন। আসসালামু আলাইকুম।